এই ভিডিওতে আমরা নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে আলোচনা করব। সূত্রটি বলে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। তুমি যদি ভালো করে সূত্রটিকে দেখো তাহলে দেখতে পাচ্ছ যে দুটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডটি বলে স্থির বস্তু সম্পর্কে কথাবার্তা এবং দ্বিতীয় খণ্ডটি গতিশীল বস্তু সম্পর্কে কিছু বলতে চাইছে। এখন আমরা দেখে নেব যে স্থির বস্তু কাকে বলে এবং গতিশীল বস্তু কাকে বলে। খুব সহজ ব্যাপার। এখানে এই বস্তুটি তুমি দেখতে পাচ্ছ যে এর সময়ের সাথে সাথে এর অবস্থানের কোনো রকম পরিবর্তন হচ্ছে না, সুতরাং এটি একটি স্থির বস্তু। তাহলে নিউটনের প্রথম সূত্রের প্রথম খণ্ডটি অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকে, এটি একটি অত্যন্ত সরল উক্তি। অপরদিকে আমি যদি এই বস্তুটিকে এই অবস্থায় আমি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এর অবস্থান সময়ের সাপেক্ষে ক্রমাগত পরিবর্তন হচ্ছে। তখন এই বস্তুটি হয়ে ওঠে একটি গতিশীল বস্তুর উদাহরণ। এখন হয়তো তুমি মনে করছো যে স্থির বস্তু এবং গতিশীল বস্তুর সংজ্ঞা অত্যন্ত সরল এবং যে কেউ বলতে পারে বা একটি বাচ্চা ছেলে এর ধারণা নিতে পারে যে স্থির বস্তু কাকে বলে, গতিশীল বস্তু কাকে বলে। কিন্তু বিষয়টা এতটা সহজ নয় যতটা তুমি সহজ ভাবছো। পরবর্তীতে আমরা গিয়ে দেখব যে এটি একটি আপেক্ষিক ব্যাপার। এখন আমরা নিউটনের প্রথম সূত্রের যে প্রথম খণ্ডটি রয়েছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, এইটিকে এখন আমরা ব্যাখ্যা করব। স্থির বস্তু চিরকাল স্থির থাকে এই ব্যাপারটিও কিন্তু একটি বিড়াল পর্যন্ত বোঝে। তার কারণ তুমি যদি একটি বিড়ালকে দেখো এবং সেই বিড়ালটি থেকে কিছু দূরে একটি ধরো ইঁদুর রয়েছে, সেই ইঁদুরটি মৃত মানে সে এখন স্থির বস্তু হিসেবে কাজ করছে। তো সেই অবস্থায় বিড়ালটি যেভাবে ইঁদুরটির দিকে এগিয়ে যাবে সেটি সাংঘাতিকভাবে ভিন্ন হবে যদি কিনা ইঁদুরটি জীবন্ত থাকতো, অর্থাৎ গতিশীল বস্তু থাকতো। তো এখান থেকে তুমি বুঝতে পারছো যে একটি বিড়ালের মধ্যেও স্থির বস্তু কাকে বলে সে জানে। কিন্তু সমস্যাটি কোথায় জানো? সমস্যাটি হচ্ছে যে আমরা প্রতিনিয়ত আমাদের আশেপাশে আমরা দেখতে পাই যে গতিশীল বস্তু কিছুক্ষণ গতিশীল থেকে সে শেষমেশ স্থির বস্তু হয়ে যায়, যেটি কিনা তুমি এই উদাহরণও দেখলে। তো এখান থেকে আমাদের একটি ধারণা তৈরি হচ্ছে যে বস্তুর মধ্যে, যে কোনো বস্তুই হোক না কেন, সেই বস্তুর মধ্যে একটি প্রবল ইচ্ছা থাকে যে সে স্থির হয়ে যাবে। স্থির বস্তু তো আগে থেকেই স্থির ছিল, অপরদিকে গতিশীল বস্তু দেখছো যে সে কিছুক্ষণ গতিশীল থেকে তার লক্ষ্যে সে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ স্থির হয়ে যাচ্ছে। তো স্থির হওয়াই বস্তুর চরম লক্ষ্য, এই ধারণা আমাদের মনে তৈরি হচ্ছে। কিন্তু এই ধারণাটি ভুল, আর এই ভুলটি ভাঙার জন্যই আমাদের আসে নিউটনের প্রথম সূত্রের দ্বিতীয় খণ্ডটি, অর্থাৎ গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। এটিকে গভীরভাবে বোঝার আগে প্রথমে আমি একটি পরীক্ষা করব এবং সেই পরীক্ষাটির ফলাফল তোমার বুদ্ধিকে অন্য স্তরে নিয়ে যাবে। সেইখান থেকে তুমি এই দ্বিতীয় অংশটি বা দ্বিতীয় খণ্ডটি বোঝার জন্য তুমি উপযুক্ত হয়ে যাবে। তাহলে প্রথমে সেই সরল পরীক্ষাটিতে আসি। পরীক্ষাটি হবে অত্যন্ত সরল, কিন্তু এর ফলাফল হবে সাংঘাতিক। সাংঘাতিক কেন বলছি না, আমাদের যে এখনও পর্যন্ত যে ধারণা তৈরি হয়েছে যে সমস্ত বস্তু সে স্থির থাকুক বা গতিশীল থাকুক শেষমেশ গিয়ে সে স্থির হয়ে যাবে, এটি হচ্ছে আমাদের ধারণা যে সে স্থির হতে চায়। এই ধারণাটি সম্পূর্ণরূপে ভেঙে যাবে এই পরীক্ষাটির ফলাফল দেখে। তো পরীক্ষাটি হলো এই রকম যে আমাদের কাছে একটি খুব অমসৃণ একটি তল রয়েছে এবং পুরো ব্যাপারটি বায়ুশূন্য স্থানে রয়েছে, কোনো রকম বায়ু নেই। তো এই অবস্থায় আমি যদি এই তলের ওপর একটি বস্তুর যদি গতিশীল থাকে তার যদি অবস্থাটিকে দেখি তাহলে আমরা দেখব যে বস্তুটি গতিশীল থাকতে থাকতে কিছুক্ষণ পর গিয়ে আবার থেমে যাচ্ছে। এখন আমি এই তলটিকে মসৃণ করব। এবার যদি আমি ওই গতিশীল বস্তুর অবস্থাকে আবারও দেখি, এখন দেখব যে বস্তুটি আরও কিছুটা দূর গিয়ে কিন্তু থেমে পড়ছে। এবার যদি তলটিকে আরও মসৃণ করি তাহলে আমরা কি দেখব? এখন ওই গতিশীল বস্তুটিকে দেখব সে অনেকটা দূর গিয়ে থামছে। এবার আমি এই তলটিকে
পুরোপুরি মসৃণ করে দেবো, অর্থাৎ আদর্শভাবে মসৃণ করে দেবো, সেই অবস্থায় আমি এই গতিশীল বস্তুটিকে আবারও দেখব। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি একটি নতুন ঘটনা, যা আমাদের প্রচলিত ধারণাকে সম্পূর্ণরূপে ভেঙে দিল। কি দেখছি না, গতিশীল বস্তুটি আর থামছে না, সে গতিশীল হয়েই থাকতে চায়। তো এই যে ব্যাপারটি আমরা লক্ষ্য করলাম, এটি আমাদের পূর্ববর্তী যে ধারণা ছিল যে বস্তু স্থির হোক বা গতিশীল হোক, সে শেষমেশ স্থির হয়ে থাকতে চায়, সেটি কিন্তু ভেঙে গেল। এখন আমরা দেখলাম নতুন একটি ঘটনা, যে গতিশীল বস্তুও সে গতিশীল হয়েই থাকতে চায়। অর্থাৎ আমাদের কাছে এখন দুই ধরনের বস্তু তৈরি হলো, একটি হচ্ছে যে স্থির বস্তু, একটি হচ্ছে গতিশীল বস্তু। এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। এবং এই যে ব্যাপারটি, এই যে নতুন ঘটনাটি দেখলে, সেই ঘটনাটি প্রথম যিনি দেখেছেন বা যিনি কল্পনা করেছেন, তিনি হচ্ছেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি, এবং তিনি একটি পরীক্ষাও করেছিলেন। এই যে গতিশীল ব্যাপারটি, যে সে গতিশীল হয়েই থাকতে চায়, এটি কিন্তু পৃথিবীর পরিবেশ তোমাকে কোনোভাবেই তোমাকে কিন্তু বুঝতে সাহায্য করবে না। আর এর জন্যই দরকার হয়েছিল গ্যালিলিও গ্যালিলির মতো উন্নত মস্তিষ্কের। তিনিই প্রথম দেখিয়েছিলেন যে গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকতে চায়, অর্থাৎ পদার্থের আরও একটি অবস্থা। এখন আমরা সম্পূর্ণরূপে জানি যে বস্তু যে অবস্থায় থাকুক না কেন, সেই অবস্থাতেই সে থাকতে চায়, আর এই থাকার প্রবণতাটাকেই বলা হয় জাড্য। এখন প্রথম খণ্ডটি অনুযায়ী বস্তুটি যদি স্থির থাকে, সে স্থির হয়েই থাকতে চায়, এটিকে বলা হয় স্থিতিজাড্য। আর অপরদিকে গতিশীল বস্তু গতিশীল হয়েই থাকতে চায়, এটিকে বলা হয় গতিজাড্য। তার মানে বুঝতে পারছো যে নিউটনের প্রথম গতিসূত্র সে কিন্তু জাড্য সম্পর্কেও ধারণা দেয়। এখন গতিশীল বস্তু কেমনভাবে গতিশীল থাকবে সেটিও কিন্তু বলা রয়েছে এই অংশটিতে। বলা হয়েছে সমবেগে সরলরেখা বরাবর। এখন সমবেগে মানে কি, এটি তুমি জানো। সমবেগে তুমি যদি অবকলনের ভাষায় সমবেগকে বলো, তাহলে dx dt হবে ধ্রুবক, যেখানে x হচ্ছে অবস্থান, t হচ্ছে সময়। তো এটি হবে ধ্রুবক বা কনস্ট্যান্ট, এবং সরলরেখা বরাবর চলতে হবে। এই সরলরেখাটি কেন বলা হলো তুমি তখনই বুঝবে যখন কিনা তুমি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের ধারণা পাবে। তো এই পর্যন্ত আস্তে আস্তে তুমি হয়তো ধরে নিচ্ছ যে তুমি নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে প্রায় 99 ভাগ জেনে গেছো। কিন্তু আমি শুরুতে বলেছিলাম যে স্থির বস্তু বা গতিশীল বস্তু এইগুলি এক একটি আপেক্ষিক ব্যাপার। আমি কেন সেই কথাটি বলেছিলাম, আপেক্ষিক শব্দটি কেন উচ্চারণ করেছিলাম, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা দেখব যে নিউটনের প্রথম গতিসূত্র এটিও আমাদের জানায় যে দর্শকের উপস্থিতি রয়েছে। দর্শক মানে অবজারভার, মানে যে ব্যাপারটি দেখছে, যে ঘটনাটি দেখছে। তো এখন আমাদের কাজ হবে যে কিভাবে নিউটনের প্রথম গতিসূত্র জন্ম দেয় দর্শকের, অর্থাৎ কিভাবে ওই দর্শকের সাপেক্ষে এই দুটি লাইন লেখা হয়, সেটি এখন আমরা দেখব। এখানে দেখো একটি বস্তু রয়েছে, এই বস্তুটি স্থির বস্তু। এই বস্তুটি স্থির, এটি কে বলছে? না, এটি তুমি বলছো। তুমি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো এবং তুমি স্থির হয়ে বসে আছো। তো তুমি বলছো যে এই বস্তুটি স্থির, তুমি একজন দর্শক। তুমি স্থির কেন বলছো? কারণ এটি সময়ের সাথে সাথে কোনো রকম স্থানের পরিবর্তন করছে না। আর এই থেকেই তুমি ওই একজন দর্শক হিসাবে তুমি নিউটনের প্রথম সূত্রের ওই প্রথম খণ্ডটি লিখতে পারছো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকে। কিন্তু এই স্থির বস্তুটি দেখবে অপর একটি দর্শকের সাপেক্ষে সে আবার গতিশীল হয়ে যাবে। ধরো এই বস্তুটি এখন আরও একটি দর্শক হিসাবে কাজ করছে। তো এই বস্তুটিকে গতিশীল কে বলছে? না, আমি বলছি, তাই না? কারণ আমার সাপেক্ষে এই বস্তুটি গতিশীল হয়েছে। আবার এই বস্তুটি যদি এখানে কোনো দর্শক থাকতো, সেও বলতো যে এই বস্তুটি গতিশীল, কারণ সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন করছে। কিন্তু এইখানে থাকা কোনো দর্শক সে কি দেখবে জানো? সে বলবে যে এই বস্তুটিও গতিশীল, আবার তুমিও গতিশীল। তো বুঝতে পারছো যে এই বস্তুটি তোমার সাপেক্ষে এটি স্থির, আবার এই একই বস্তু যেটি তুমি স্থির বলছো, এই দর্শকের সাপেক্ষে আবার এই বস্তুটি গতিশীল হয়ে গেছে। অপরদিকে এই বস্তুটি তুমি দর্শক হিসাবে এটিকে বলছো গতিশীল, কারণ তুমি এখন চুপ করে বসে আমার ভিডিওটি দেখছো।
আর অন্যদিকে তোমার সাপেক্ষে দেখতে পাচ্ছ যে এই বস্তুটি স্থান পরিবর্তন করছে। সুতরাং এই থেকে তুমি ওই নিউটনের প্রথম সূত্রের দ্বিতীয় খণ্ডটি লিখতে পারছো যে গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। এখন এই গতিশীল বস্তুটি আবার আরও একটি দর্শকের সাপেক্ষে স্থির বস্তুও হয়ে যেতে পারে। কিভাবে দেখা যাক। এখন দেখো এই দুটি বস্তু একই বেগে চলছে, অর্থাৎ একই বেগ নিয়ে তারা অবস্থান পরিবর্তন করছে। এইখানে যদি কোনো দর্শক থাকে সে বলবে এই বস্তুটি স্থির, কারণ দুটি একই বেগ নিয়ে চলছে। তাহলে বুঝতে পারছো যে এই বস্তুকে তুমি এতক্ষণ গতিশীল বলছিলে, তোমার সাপেক্ষে গতিশীল, সেটি অবশ্যই ঠিক, এবং নিউটনের প্রথম সূত্রের দ্বিতীয় খণ্ডটি তুমি লিখতে পারছিলে। আবার এই দর্শকটি সে বলবে না এই বস্তুটি স্থির রয়েছে, সে লিখবে কি নিউটনের প্রথম সূত্রের প্রথম খণ্ডটি লিখবে। আবার এই বস্তুটির সাপেক্ষে মানে এখানে কোনো যদি দর্শক থাকে সেই দর্শকের সাপেক্ষে তুমি আবার গতিশীল। তাহলে এই সব বিষয়পত্র থেকে বুঝতে পারছো যে স্থির বস্তু এবং গতিশীল বস্তু এই সংজ্ঞাগুলোই কিন্তু অত্যন্ত আপেক্ষিক। এটিকে বলতে হলে প্রথমত দর্শককে নিয়ে আসতে হবে, দর্শক কি বলছে, তার সাপেক্ষে কী ঘটনা ঘটছে সেটিকেই আমাদের দেখতে হবে প্রথমে। আর নিউটনের প্রথম সূত্রে যে দুটি লাইন তুমি দেখছো সেটি কিন্তু একজন দর্শক, তোমার মতো দর্শকই কিন্তু এই কথাটি বলছে। এখন আমরা সংক্ষেপে দেখব যে নিউটনের গতিসূত্র থেকে, প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি জানলাম। নিউটনের প্রথম গতিসূত্র আসলে গ্যালিলিও গ্যালিলির ভাবনা চিন্তা। প্রথম যে জিনিসটি আমরা জানলাম সেটি হচ্ছে যে নিউটনের প্রথম গতিসূত্র জাড্য সম্পর্কে ধারণা দেয়, অর্থাৎ জাড্যের মধ্যে আবার দুই রকমের জাড্য রয়েছে, স্থিতিজাড্য এবং গতিজাড্য। দ্বিতীয় যে ধারণাটি আমরা পেলাম সেটি হচ্ছে যে নিউটনের প্রথম গতিসূত্র দর্শকের জন্ম দেয়, অর্থাৎ দর্শক ছাড়া এই দুটি লাইন লেখা সম্ভব নয়। যদিও দর্শক লেখা হয় না এখানে, কিন্তু দর্শক রয়েছে সেটি ধারণা দেয় নিউটনের প্রথম গতিসূত্র। তৃতীয় যে ব্যাপারটি আমরা জানলাম সেটি হচ্ছে যে স্থির বস্তু বা গতিশীল বস্তু এই ধারণাগুলি আপেক্ষিক ব্যাপার, অর্থাৎ তুমি কোনো একটি বস্তুকে যদি স্থির বলো সেই বস্তুটি আবার অন্য কোনো দর্শকের সাপেক্ষে গতিশীল, আবার উল্টোটাও হতে পারে। আর চতুর্থ যে ধারণাটি আমরা পেলাম সেটি হচ্ছে যে নিউটনের প্রথম গতিসূত্র বল সম্পর্কে কোনো রকম আলোচনা করে না। এখানে পুরো সম্পূর্ণ আলোচনাতে দেখো আমি একবারও বল নিয়ে কিন্তু কথা বলিনি, কিন্তু এক জায়গায় আমরা আটকে গিয়েছিলাম, সেটি হচ্ছে যে এখানে যে আমি সরলরেখা কথাটি লিখেছি এই সরলরেখাটির গভীর মানে তুমি তখনই বুঝবে যখন কিনা তুমি বলের ধারণা পাবে, এবং বলের ধারণা তখনই পাবে যখন কিনা তুমি নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি যখন তুমি জেনে উঠবে।